সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এ সপ্তাহের বিশ্বে। আর আপনাদের সাথে আছি আমি শাহানা চৌধুরী সুমি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার মজার নানা খবর, বিশ্বের দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, তাহলে দেখে আসি কি কি থাকছে আমাদের আজকের এই পর্বে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৯০। অস্ট্রেলিয়ায় তীব্র দাবানল ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন। মহাকাশ সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন বাহিনী গঠন। ১৭২ বছর পর বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করল বিশ্ববাসী। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে ফ্রান্সের উপর একটি বিশেষ প্রতিবেদন। রোহিঙ্গা মুসলিম সহ সংখ্যালঘু অন্যান্য সম্প্রদায়ের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়। জাতিসংঘে বিপুল ভোটে মিয়ানমারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতির শীর্ষক ওই রেজুলেশনটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। ২৭ ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের ৫২তম বৈঠকে এ প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১৩৪টি দেশ, বিপক্ষে ৯টি দেশ আর ২৮টি দেশ ভোটদানে বিরত ছিল। The result of the vote is as follows: in favor 134, against 9, abstentions 28. Draft Resolution 4 is adopted. গত ৩ বছর ধরেই মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনকে নিন্দা জানিয়ে প্রস্তাবটি জাতিসংঘে গ্রহণ করা হচ্ছে, যা রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতিরই বহিঃপ্রকাশ। তবে নতুন পাশ হওয়া রেজুলেশনে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বন্ধ করতেও আহ্বান জানানো হয়েছে। একই অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত পরিচালনার লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার IIMM প্রতিষ্ঠানের জন্য নিয়মিত বাজেটও বরাদ্দ দেওয়া হয়। IIMM ২০১৮ সালের সেপ্টেম্বরে মানবাধিকার কাউন্সিলের রেজুলেশন ৩৯/২ দ্বারা তৈরি হয়েছিল। মিয়ানমারে স্বতন্ত্র আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের উত্তরসূরি হল এই IIMM। মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ও IIMM এর সাধারণ পরিষদে অনুমোদন মিয়ানমারের বিরুদ্ধে ICJ ও ICC-তে চলমান বিচার ও জবাবদিহিতার উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে এক শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণে ৯০ জন লোক নিহত হয়েছে। কয়েকটি রাস্তার সংযোগস্থলে একটি চেক পয়েন্টে বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক লোক। মোগাদিশু শহরের দক্ষিণ পশ্চিমে কয়েকটি রাস্তার সংযোগস্থলে একটি চেক পয়েন্টে বোমাটি বিস্ফোরিত হয়। নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বহু বেসামরিক লোক রয়েছে। মোগাদিশুর মেয়র ওমর মোহাম্মদ জানান, বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত কেউ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আল শাবাব প্রায় এ ধরনের আক্রমণ চালিয়ে থাকে। সোমালিয়ায় এখন যে সরকার রয়েছে তা জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন কর্তৃক স্বীকৃত। তবে গত ১০ বছর ধরেই আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ সরকারকে উৎখাত করার জন্য সশস্ত্র বিদ্রোহী তৎপরতা চালিয়ে আসছে। তাদেরকে ২০১১ সালে রাজধানী মোগাদিশু থেকে উৎখাত করা হয়। তবে এখনও সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোমালিয়া ছাড়াও কেনিয়া ও উগান্ডার মতো পূর্ব আফ্রিকার অন্যান্য দেশেও আল শাবাব হামলা চালিয়ে আসছে। পৃথিবীর উত্তর প্রান্ত যেখানে ঠান্ডায় কাবু,
সেখানে গরমে পুড়ছে দক্ষিণ প্রান্তের দেশ অস্ট্রেলিয়া। একদিকে দাবানলের দাপট, অন্যদিকে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষ থেকে শুরু করে পশু পাখিরা। অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় দাবানল তীব্র আকার ধারণ করেছে। দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া, পুড়ে যাচ্ছে লাখ লাখ একর জমি। ইতোমধ্যে 500-র বেশি বাড়িঘর পুড়ে গেছে এসব দাবানলে। এখন পর্যন্ত 9.1 মিলিয়ন একর জমি ধ্বংস হয়ে গিয়েছে আগুনের দাপটে। প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন। শত চেষ্টা করেও স্মরণকালের ভয়াবহ দাবানলের দুর্বার গতির লাগাম টানতে পারছে না ফায়ার সার্ভিস। আগুনের কারণে প্রতিদিনই ভস্মীভূত হচ্ছে অসংখ্য বসতবাড়ি। 1.5 মাসেরও বেশি সময় ধরে চলা এ দাবানলে পুড়ে গেছে প্রায় 4 লাখ হেক্টর বনভূমি। চলতি বছর আমাজনে যে পরিমাণ বন পুড়েছে, এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় সে পরিমাণ এলাকা পুড়ে গেছে দাবানলে। দাবানলের কারণে বাড়ছে তাপমাত্রা। অত্যধিক তাপমাত্রায় একাধিকবার অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবছর 18 ডিসেম্বর ছিল অস্ট্রেলিয়ায় উষ্ণতম দিন। এদিন দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় 40.9 ডিগ্রি সেলসিয়াস। গরম এত বেশি যে ডিম ফ্রাই হয়ে যাচ্ছে রাস্তার তাপমাত্রায়। এ সপ্তাহের শুরুতে পার্থে টানা 3 দিন তাপমাত্রা ছিল 40 ডিগ্রির ওপরে, যা ডিসেম্বর মাসের নতুন রেকর্ড। আলাদাভাবে কোনো কোনো এলাকার তাপমাত্রা 45 ডিগ্রিরও বেশি বলে জানা গেছে। জলে ডুবে আরাম পেতে সুইমিং পুল কিংবা সমুদ্রে স্নান করছেন বাসিন্দারা। অত্যধিক গরমে অতিষ্ঠ পশু পাখিও। কোয়ালা বাঁচাতে নেওয়া হচ্ছে উদ্যোগ। নিউ সাউথ ওয়েলসে দাবদাহ থেকে বাঁচতে একটি বাড়ির সুইমিং পুলে নেমে পড়েছে ক্যাঙ্গারু, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অত্যধিক গরম ও দাবানলের কারণে অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে 2013 সালের 7 জানুয়ারি দেশটিতে গড়ে সর্বোচ্চ 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে এর চেয়েও বেশি তাপমাত্রা রেকর্ড আছে দেশটিতে। 1960 সালের 2রা জানুয়ারি দেশটির ওডনাডাট্টা এলাকার তাপমাত্রা ছিল 50.7 ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েক মাস ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, আর সেই আগুন নেভাতে অগ্নি নির্বাপক কর্মীদের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী কর্মীরা। নিজেদের ব্যক্তিগত জীবন জীবিকা ছেড়ে তারা এখন পুরোদমে ব্যস্ত মহৎ মানবিক কাজে। সরকারি অগ্নি নির্বাপন কর্মীদের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে রয়েছে রুরাল ফায়ার সার্ভিস। 70,000 কর্মী নিয়ে এটি পৃথিবীর বৃহত্তম স্বেচ্ছাসেবী অগ্নি নির্বাপন সংস্থা। গত সেপ্টেম্বর থেকে নিউ সাউথ ওয়েলসে দাবানল নিয়ন্ত্রণে প্রতিদিন প্রায় 3,000 স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে সুপ্রশিক্ষিত এ সকল কর্মী কাজ করছেন তাদের মানবিক বোধ থেকে। ড্যানিয়েল নক্স নামে একজন স্বেচ্ছাসেবক অগ্নি নির্বাপন কর্মী জানান, অন্য সকল কাজ ছেড়ে তিনি এখন শুধু আগুন নেভানোর কাজে ব্যস্ত। 22 বছর বয়সী এই কর্মী জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিনি শুধু ফোনের অপেক্ষায় থাকেন, কখন ফোন বেজে উঠবে আর ডাক আসবে আগুন নেভানোর। গত বৃহস্পতিবার আগুন নেভাতে যাওয়ার পথে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যান্ড্রু উড্রয়ার এবং জিওফ্রে কিটন নামের 2 জন তরুণ স্বেচ্ছাসেবী। বড়দিনের মাত্র 5 দিন আগে তাদের মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বেচ্ছাসেবক অগ্নি নির্বাপন কর্মী লুসি জানান, আগুন নেভানোর জন্য তিনি তার কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন। বর্তমানে নিজের জমানো অর্থ, ক্রেডিট কার্ড, পরিবার আর বন্ধুদের সহায়তায় দিন কাটাচ্ছেন তিনি বলেন, নিউ সাউথ ওয়েলসের রুরাল ফায়ার সার্ভিস তার পরিবারের মতো। আর এভাবেই ব্যক্তি স্বার্থ ভুলে আরও অনেক স্বেচ্ছাসেবকের মতো সমাজের কাজে আত্মনিয়োগ করেছেন এই নারী। মহাকাশ সুরক্ষায় নতুন বাহিনী গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক বাহিনীর জন্য অর্থ বরাদ্দকালে মহাকাশ প্রতিরক্ষার একটি বাহিনী গঠনের জন্য অর্থ বরাদ্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহাকাশে দেশটির শত শত স্যাটেলাইট সুরক্ষার জন্য এই বাহিনী কাজ করবে। সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পর এবার নতুন বাহিনী গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
নতুন গঠিত এই বাহিনীর নাম দেয়া হয়েছে মার্কিন মহাকাশ বাহিনী। 1947 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নতুন কোনো সামরিক সেবা চালু করা হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 20 ডিসেম্বর নতুন এই বাহিনীর অনুমোদন দিয়েছেন। ওই দিন ওয়াশিংটনে সামরিক বাহিনীর জন্য 738 বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক অর্থ বরাদ্দের চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে তিনি মহাকাশ বাহিনীর জন্য $40 মিলিয়ন অর্থ বরাদ্দ দেন। নতুন এ বাহিনী মার্কিন বিমান বাহিনীর অধীনে কাজ করবে। বিশ্বে মহাকাশ চর্চায় যে কয়টি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। মহাকাশে নিজেদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মহাকাশ বাহিনীর মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটি। নতুন এই বাহিনী গঠন সম্পর্কে ওয়াশিংটনে এক সামরিক ক্যাম্পে এসে ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতে মহাকাশই হবে নতুন যুদ্ধক্ষেত্র। জাতীয় নিরাপত্তা যখন গুরুতর হুমকির সম্মুখীন, মহাকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। This is a truly historic day for the American Armed Forces. In just a few minutes, I will proudly sign into law the largest ever investment in the United States military. In fact, I could say the largest ever by far. Today also marks another landmark achievement as we officially inaugurate the newest branch of our military. This is a very big and important moment. It's called the Space Force. নবগঠিত এই বাহিনী মহাশূন্যে গিয়ে সরাসরি যুদ্ধ করবে না, বরং মহাকাশে বিদ্যমান মার্কিন সম্পদগুলো রক্ষার প্রতি বিশেষ মনোযোগী হবে। যোগাযোগ ও পর্যবেক্ষণের জন্য স্থাপন করা শত শত মার্কিন স্যাটেলাইটের নিরাপত্তার দিকটি দেখভাল করবে নতুন এ মহাকাশ বাহিনী। মার্কিন বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, দেশটির বিমান বাহিনী ও বেসামরিক 16,000 কর্মকর্তা নিয়ে এই সামরিক বাহিনী গঠন করা হবে। নতুন এ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এয়ারফোর্স জেনারেল জে রেমন্ড, যিনি বর্তমানে মার্কিন স্পেস কমান্ড স্পেসকমেরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত 35 বেসামরিক লোক ও 7 সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর পাল্টা আঘাতে হামলাকারীদের 80 জন প্রাণ হারায় বলে জানিয়েছে দেশটির সরকার। বুর্কিনা ফাসো সেনাবাহিনী জানায়, মালির সীমান্ত এলাকায় আরবিন্দা শহরে একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলার পর ওই হতাহতের ঘটনা ঘটে। সামরিক ঘাঁটিতে জঙ্গিদের হামলায় অন্তত 35 বেসামরিক লোক ও 7 সেনা সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনীর পাল্টা আঘাতে হামলাকারীদের 80 জন প্রাণ হারায়। বুর্কিনা ফাসোতে 5 বছরের মধ্যে সহিংসতায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি। বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবেরো এ ঘটনায় দুদিনের জাতীয় শোক ঘোষণা করেন। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ মাসের শুরুর দিকে পূর্বাঞ্চলীয় একটি চার্চে প্রকাশ্যে গুলি চালায় অস্ত্রধারীরা। এতে কমপক্ষে 14 জন নিহত হন। 2015 সালের শুরু থেকে মালি ও নাইজারের সীমান্তবর্তী পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ওই সময় থেকে দেশটির সাহেল অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়তে শুরু করে। 172 বছর পর বলয়গ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করল বিশ্ববাসী। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন রিং অফ ফায়ার, কারণ গ্রহণের সময় সূর্যকে রক্তাভ আংটির মতো দেখা গেছে। বাংলাদেশ থেকেও আংশিক দেখা গেছে বিশেষ এই অগ্নিবলয় সূর্যগ্রহণ। বছরের শেষ বিরল এক সূর্যগ্রহণ দেখল বিশ্ববাসী। এ সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে ছিল আগুনের এক বলয়। বিজ্ঞানীরা বিশেষ এ সূর্যগ্রহণের নাম দিয়েছেন রিং অফ ফায়ার বা অগ্নিবলয় সূর্যগ্রহণ কিংবা বলয়গ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে, তবে অগ্নিবলয় সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা আগুনের আংটির মতো তৈরি হয়, আর তাই এর নাম রিং অফ ফায়ার। পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করছে এবং এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে একই লাইনে অবস্থান নেয়, তখনই হয় সূর্যগ্রহণ।
এবারের রিং অফ ফায়ার সূর্যগ্রহণ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা গেছে। বাংলাদেশে দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ, যা স্থানীয় সময় সকাল 9টা 4 মিনিট 48 সেকেন্ডে শুরু হয়ে সম্পন্ন হয় 12টা 6 মিনিট 42 সেকেন্ডে। বাংলাদেশে সর্বোচ্চ সূর্যগ্রহণ সকাল 10টা 28 মিনিটে হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞানীরা। বিশ্বে শেষবার রিং অফ ফায়ার সূর্যগ্রহণের ঘটনা ঘটেছিল 172 বছর আগে। 1847 সালে সেই ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ব। তবে সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানা রকম কুসংস্কার বা ধারণা প্রচলিত রয়েছে। বিজ্ঞানীদের মতে এসব ধারণার প্রায় সবগুলোই সম্পূর্ণ ভুল এবং এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। দর্শক, এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে থাকছে ব্যতিক্রমী আয়োজনের খবর। চীনের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মানাসি লেক পার্কে এবার প্রচুর অতিথি পাখি এসেছে, কিন্তু -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেকের পানি জমে বরফে পরিণত হওয়ায় সেখানকার রাজহাঁসগুলোর খাদ্য সংকট দেখা দিয়েছে। লেকের প্রায় 90% এলাকা এখন বরফে ঢাকা পড়ে আছে, আর এতে করে খাদ্য খুঁজতে সমস্যায় পড়তে হচ্ছে হাঁসগুলোকে। তবে মানাস পার্ক কর্তৃপক্ষ সেখানে থাকা প্রায় 600 হাঁসের জন্য পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করেছে। প্রতিদিন সকালের তীব্র শীত উপেক্ষা করে পার্কের কর্মীরা ওই অতিথি হাঁসদের জন্য শস্যদানা রেখে আসেন। এই পুষ্টিকর খাবার খেয়ে অতিথি পাখিগুলো আগামী বছর তাদের নিজ দেশে ফিরে যাবার শক্তি পাবে বলে আশা করছে মানাসি লেক পার্ক কর্তৃপক্ষ। দর্শক, ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ থাকছে ফ্রান্সের উপর একটি বিশেষ প্রতিবেদন।
এই ঠিকানায় youtube/bangladeshtelevision-btv। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানুন। এ সপ্তাহের বিশ্বের সাথেই থাকুন। খোদা হাফেজ।